এটি অফরোডিং করতেছে এখানে, পুরো অফরোডিং। দেখেন কোনো রাস্তা নাই, হাওরের মাঝখান দিয়ে ছুটে চলছে একেবারে। আমার গুগল ম্যাপ এই পথ দেখাইতেছে, আমি এই পথেই যাচ্ছি। দেখেন এই যে গুগল ম্যাপ কিন্তু আমাকে এই রাস্তাটাই দেখাইতেছে, যদি এখানে রাস্তা নাই। আপনার রংটা অনেকটাই উঠে গেছে, রাস্তাটা সেই আগের সৌন্দর্যে ফিরে আসুক, এটাই কেমন না। এসব অযথা টাকা নষ্ট করে সৌন্দর্য নষ্ট করার কোনো প্রয়োজন আমি মনে করি না। এই হচ্ছে শীতের নিকলি হাওরের সৌন্দর্য। আপনি বর্ষায় আসলে, যখন সাধারণত সবাই আসে, তখন এই জায়গাগুলো পুরোটাই হচ্ছে পানিতে, মানে পানি নিচে থাকে কোথায়। কিন্তু শীতে এর মূল সৌন্দর্যটা আমার কাছে মনে হচ্ছে এটা প্রতীয়মান হয়। বর্ষায় যখন আপনারা এদিকটাতে আসেন তখন এগুলো কিন্তু এই যে যখন ট্রলার রিজার্ভ করা হয় তখন এই দিকটার উপর দিয়ে যায়, অর্থাৎ এই রাস্তাগুলো যখন পানির নিচে থাকে। আর শীতে হাওরের মূল সৌন্দর্যটা আসলে দেখা যায় এই সময়টাতে। এখানে যে মানুষ নতুন করে আবার ধান লাগাচ্ছে, তারপর কিছু জায়গায় আবার গমের চাষ হচ্ছে, মানে বিচিত্র একটা সৌন্দর্য আসলে হাওরে। আপনি যদি শীতে আসেন তাহলে দেখতে পারবেন। শীত এবং বর্ষার নিকলি হাওরের দুই রকম সৌন্দর্য আসলে। এই হচ্ছে শীতকালে নিকলি হাওরের চিরায়ত বাংলার রূপ। এখানে মহিষ দিয়ে হাল চাষ করা হচ্ছে, নতুন করে আবার ধানের আবাদ হবে। আমরা সাধারণত গরু দিয়ে হাল চাষ দেখাতে অভ্যস্ত হলেও নিকলির এখানে এসে একটা নতুন ধরনের হাল চাষ পদ্ধতি দেখতে পারলাম। সামনে আমি যে রাস্তাটাতে এখন দাঁড়িয়ে আছি, এটা পুরোটাই থাকে হচ্ছে পানির নিচে বর্ষায়। আর এই মুহূর্তে এই রাস্তাটা পুরোটা চলে গেছে একদম সাতির চরের যে নৌকা ঘাট সেটাতে। আর আমি সেই নৌকা ঘাট পার হয়েই মূলত ইটনা মিঠামাইন যে মূল সড়কটা, যে রাস্তাটা সবাই দেখতে আসে, সেই রাস্তায় যেয়ে উঠবো। ওকে, এটা হচ্ছে সেই মাঝগাঁও ঘাট, ওই পারেই হচ্ছে সাতির চর। এখানে আমাকে এখন নৌকা ধরে পার হতে হবে ওই পারে। ওকে, এখন আমি হচ্ছে ঘোড়া উঠতে নদী নামে একটা নদী পার হচ্ছে। পিছনের জায়গাগুলো পানির নিচে থাকে বর্ষাকালে। আর এখন এই মুহূর্তে শুধু নদীটাই টিকে আছে, আর কিন্তু নদীর আশপাশে যে হাওরগুলো সবে এখন ফসলে পরিপূর্ণ। ওকে, আপনি যদি শীতে সরাসরি ইটনা মিঠামি রোডে যেতে চান, আপনাকে সরাসরি চলে আসতে হবে বাজিতপুর রোডে সরারচর নামে একটা জায়গায়। ওখান থেকে হাতের বামে টার্ন নিয়ে হিলচিয়া বাজার হয়ে এই রাস্তাটা ধরে আপনি চলে আসবেন। আর আমি এখন যে ঘাটটাতে যাব এটার নাম হচ্ছে মাঝঘাট, গাঙ্গের পার বলা হয়, গরুই রুট, সাতির বাজার। এখানে নৌকা পার হলেই বা ট্রলার পার হলেই ওই পারে হচ্ছে সাতির চর। আর সাতির চর থেকে তারপর আবার হচ্ছে এরকম কোনো একটা রুট ধরে হয়তো আমি ওই মেইন যে রাস্তাটা, মূল সড়ক যেটা, ওইটার মধ্যে উঠে যাব। তো আমি হচ্ছে এখানে সাতির চরের নৌকা পার হয়ে ঘাটে নামার পর এখান থেকে আমাকে আরও 16 কিলোমিটার যাওয়া লাগবে। 16 কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অষ্টগ্রাম জিরো পয়েন্ট, এবং যে মূল সড়কটা আর কি, বারবার বলতেছি, অর্থাৎ বাংলাদেশের হাওরের মধ্য দিয়ে একমাত্র রাস্তা ইটনা মিঠামাইন অষ্টগ্রাম যে হাইওয়ে, সেটা। তো সেটার উদ্দেশ্যে যাচ্ছি। আপাতত হাওরে ঠান্ডা বাতাসের মধ্যে বাইক চালাচ্ছি। এটা আসলে অসাধারণ একটা অনুভূতি। আপনি আসলে হয়তো বা এই শীতের সময়টাতে এই অনুভূতিটা আপনিও পাবেন। দেখেন অবস্থা, সামনে কোনো রাস্তা আসলে দূর থেকেও দেখে মনে হয় যে একেবারেই নাই। কাছে যাওয়ার পর একেবারে চিকন চিকন মাঝে মাঝে কিছু রাস্তা পাওয়া যায়, যেমন এইখানে আমি এই সরু পথ ধরে এখন আবার যাব।
অবশেষে হচ্ছে অষ্টগ্রাম 0 পয়েন্ট। বেশ লম্বা একটা হ্যাকটিক জার্নির পরে অষ্টগ্রাম 0 পয়েন্টে এসে পৌঁছালাম সকাল 11:30টায়। এখন হাতের বাম পাশ দিয়ে চলে যাব। এই রুটটা হচ্ছে মূল সড়ক হয়ে ইটনা মিঠামইনের দিকে চলে গেছে। এখানে অষ্টগ্রাম 0 পয়েন্ট আসার পরে নতুন আরেকটা জায়গার সন্ধান পেলাম, সেটা হচ্ছে অষ্টগ্রাম জমিদার বাড়ি। তো ভাবলাম মূল রাস্তাটা ঘোরার আগে অষ্টগ্রাম জমিদার বাড়িটা ঘুরে আসি। চলুন দেখি জায়গাটা কেমন। তো গুগল ম্যাপ আমাকে দেখালো এটা নাকি সেই অষ্টগ্রাম জমিদার বাড়ি। এটা অবশ্যই পরিত্যক্ত, ভিতরে আসলে তেমন কিছুই নাই। ভৌতিক একটা ব্যাপার আছে কিন্তু এখানে। ভিতরে অনেকগুলো খড় দেখা যাচ্ছে আর কি। তো কোন জমিদার বাড়ি বা কিসের আমি আসলে ইতিহাসটা এখনো জানি না, হয়তো আমাকে গুগল করতে হবে। আপনারা যদি তার আগে জেনে থাকেন আমাকে কাইন্ডলি জানাতে পারেন। এটা হচ্ছে অষ্টগ্রাম জমিদার বাড়ি, এটার ইতিহাসটা কি আসলে। যাই হোক, আমি এখানে তাহলে দেরি করব না। খুব বেশি আকর্ষণীয় জিনিস বলা যাবে না, তো এটা এখন আমি চলে যাবো আর কি মিঠামইন সড়ক ধরে ওই রাস্তার সৌন্দর্য উপভোগ করার জন্য। তো এই রুটটাতে আসলে আমার আগেও আসা হয়েছিল। এখন অষ্টগ্রাম 0 পয়েন্ট থেকে এদিকে একেবারে মিঠামইন পর্যন্ত কিশোরগঞ্জের। আমি এতটুকু যাবো না, যেহেতু আগে রাস্তাটা ঘুরে হয়েছে একাধিকবার। সেক্ষেত্রে আমি হচ্ছে আপাতত ভাতশালা সেতু নামে সামনে একটা ব্রিজ আছে, সেটা পর্যন্ত যাব। ভাতশালা ব্রিজ 261.81 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ব্রিজটা। পুরো রাস্তাটা আসলে সৌন্দর্যে পরিপূর্ণ, তাই আলাদা করে এই ব্রিজের কোনো সৌন্দর্য দেখানোর কোনো মানেই হয় না। তবে যে সৌন্দর্যটা আপনি দূরে দেখতে পারতেছেন কিনা জানি না, চারদিকে প্রচুর গবাদি পশু এখানে ছেড়ে দেওয়া হয়েছে, ওগুলো ঘাস খাচ্ছে। আর ছোট ছোট ঘর এখানে বানানো হয়েছে, যে ঘরগুলোই থেকে মানুষ এই গবাদি পশুগুলো দেখাশোনা করে। হাওড়ে এরকম ভুট্টাও চাষ করা হয়। হয়তো কিছুদিন পর আসলে সৌন্দর্যটা আরও একটু আলাদা রকম দেখা যাবে, তখন আরও আসলে ভালো লাগবে এটা। একটু আগে মূলত আমি ব্রিজটাতে ছিলাম, ভাতশালা ব্রিজটা থেকে নেমে নিচের দিকে আসলাম, দেখি এখানে নতুন কোনো সৌন্দর্য আবিষ্কার করা যায় কিনা। চরের ওই জায়গাগুলোতে একটু ঘুরবো, দেখি কি আছে এখানে। তো হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় চলে আসলাম, রাস্তা থেকে নেমে। বিশাল ঘাসের জমিতে ছেড়ে দেওয়া হয়েছে গরু, আর এই গরুগুলো এখানে ঘাস খাচ্ছে। মাঝে মাঝে কিছু লোক এখানে মহিষ নিয়ে আসছে। যদি এখন শীতকাল, তো মহিষগুলো বেশ লম্বা সময় রোদে থাকার কারণে এদেরকে এখন পানিতে নামানো হয়েছে। এখানে নিচে যে নদীটা দেখতে পারতেছেন, নদীটার নাম হচ্ছে কালনী নদী। নদীটাকে আমি কিশোরগঞ্জ দেখে কিছুটা অবাকই হলাম, কারণ হচ্ছে কালনী সাধারণত ঢাকা সিলেট রুটে একটা ট্রেন চলাচল করে, কালনী এক্সপ্রেস। তো আমার ধারণা ছিল কালনীটা হয়তো বা ওই দিকে প্রবাহিত, কিন্তু এখানে প্রবাহিত। এখন আমার ইতিহাসটা অবশ্যই দেখতে হবে, এটা কি কিশোরগঞ্জ হয়ে সিলেট বিভাগে ঢুকলো কি না। যাই হোক, কালনী নদী। আর এটাও নিকলি হাওরের, এখানে আসলে আপনি দেখবেন